হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজকে আবার একটা নতুন লেকচার নিয়ে চলে এসেছি। তো আমরা আজ এখন পর্যন্ত কটা লেকচার করেছিলাম? তিনটে লেকচার করেছিলাম ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্টের সম্বন্ধে। আর আজকে আমাদের 4 নম্বর লেকচার হবে। আর তিনটে লেকচার আমরা কোনো বেসিক সম্বন্ধে আলোচনা করেছিলাম, আর কিছু কিছু ম্যাথ করেছিলাম। তো আজকের যে ক্লাসটা করাবো, টোটালি কী হবো, প্রবলেম সলভ করাবো। আর প্রবলেম সলভ করালে এই কনসেপ্টগুলো তোমার কী হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। তোমরা যদি আগের তিনটে লেকচার দেখে না থাকো, তাহলে লেকচারগুলো দেখে নিও, তাহলে খুব সুবিধা হয়ে যাবে। আর আমি একবারে বেসিক টু বেসিক পড়ানোর চেষ্টা করছি। আর বেসিক থেকে কোন লেভেলে যাওয়ার চেষ্টা করছি বলো, হাই লেভেলে যাওয়ার চেষ্টা করছি। আর অনেক প্রবলেম করাবো, আর অনেক কোশ্চেনের কি আনসার সলভ করবো, দেখবে কনসেপ্ট তোমার কি অটোমেটিক ক্লিয়ার হতে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের যে 1 নম্বর কোশ্চেন বলছে যে ইফ ডেনসিটি অফ মার্কারি ইজ 13.6 gram per semi cube and mass is measured in kg and length is measured in meter, then what is the density of mercury in new system? দেখো, কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। কোশ্চেনটা মনে হচ্ছে অনেকটা বড় আছে, কিন্তু কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন। দেখো কনসেপ্ট কি বলেছে, দেখো বলছে মার্কারি মানে কি, ডেনসিটি মানে ঘনত্ব। বলছে যদি পারদের ঘনত্ব যদি 13.6 গ্রাম পার সেমি কিউ হয়, ঠিক আছে, তাহলে পারদের যে ঘনত্ব রো ইকাল কত আছে বলো, 13.6 গ্রাম পার সেমি কিউ। আর আগের দিনে আমি একটা কনসেপ্ট পড়েছিলাম, ডাইমেনশন অ্যানালাইসিস। কি বলেছিলাম বলো, ডাইমেনশন অ্যানালাইসিস। দেখো বলছে তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন যা হবে, আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি হতে হবে, একই হতে হবে। এবারে আরেকটা আমি কনসেপ্ট পড়েছিলাম যে ভর ইকাল টু হয় এম ইকাল টু কি হয় বলো, রো ইন্টু ভি। রো মানে হচ্ছে ঘনত্ব, আর ভি মানে হচ্ছে ভলিউম। তাহলে রো ইকাল টু কে বলো, এম বাই ভি। আর বলেছিলাম দেখো, এম এর যে ডাইমেনশন হয় ক্যাপিটাল এম হয়, আর ভি এর যে ডাইমেনশন হয় কি হয় বলো, এল কিউ হয়। কি হয় বলো, এল কিউ। তাহলে রো এর ডাইমেনশন কত হবে দেখো, এম এল কিউ, তার মানে এম এল টু দি পাওয়ার -3। তাহলে এটা রো এর ডাইমেনশন হয়ে গেল। এটা কি বলছে দেখো, বলছে যদি আমি ভরকে যদি আমি কেজিতে মেজার করতাম, আর লেন্থকে যদি আমি মিটারে মেজার করতাম, তাহলে সেক্ষেত্রে এই যে রোয়ের ডেনসিটি হতো, সেটা নতুন সিস্টেমে কি হতো বলো, কত আসতো। ঠিক আছে, তাহলে এখানে গ্রাম আর সেমি কিউ দেওয়া আছে। তাহলে আমি ধরে নেবো, ধরো আমি যদি ডাইমেনশন অ্যানালাইসিস, যে নিউ সিস্টেমের যে আমার ডাইমেনশন হবে সেটাও কত হবে বলো, এম এল কিউ হবে। আর আমার সিজিএস এর যেটা দেওয়া আছে সেটাও কত হবে বলো, এম এল কিউ এল টু দি পাওয়ার -3 হবে। তাহলে দেখো আমি ধরে নিলাম যে N1 এম এল টু দি পাওয়ার -3 ইকাল টু N2 এম এল টু দি পাওয়ার কত বললাম বলো, -3। এতটা বন্ধু কোনো প্রবলেম নেই, কারণ দেখো সি একটা পদ্ধতি থেকে আমি অন্য পদ্ধতিতে যাচ্ছি, তাহলে আমার ডাইমেনশন সবসময় কি থাকবে, একই থাকবে। দেখো N1 এর ভ্যালু কত দেওয়া আছে ধরে নাও 13.6, কত দেওয়া আছে বলো, 13.6। আর এটা সিজিএস এর, তাহলে এম এর ভ্যালু কত বসবো বলো বলো, 1 গ্রাম। আর এখানে কত বসবো বলো, 1 সেমি হোল টু দি পাওয়ার -3। ঠিক আছে, তাহলে আমাকে কি বার করতে হবে বলো, N2 বার করতে হবে। যেহেতু বলে দেওয়া আছে বলছে মাস ইন মেজার ইন কেজি, তাহলে যে নতুন পদ্ধতিতে যাব, মাসকে কিসে মেজার করা হচ্ছে, কেজিতে। তাহলে আমি এম এর জায়গায় কত লিখলাম বলো, 1 কেজি। আচ্ছা, আর লেন্থকে কিসে মেজার করা হচ্ছে বলো, মিটারে। তাহলে আমি এল এর জায়গায় কি লিখবো বলো, 1 মিটার টু দি পাওয়ার -3। আশা করছি বন্ধুরা এতটা বন্ধু বুঝতে পেরেছো। তাহলে দেখো, তাহলে এবারে বলতে পারি 13.61 গ্রাম ইন্টু 1 সেমি টু দি পাওয়ার -3। আচ্ছা, N2 আর একটা রিলেশন পড়েছিলাম আমরা, 1 কেজি সমান হয়, 1 কেজি সমান কত হয় বলো, 1000 গ্রাম। আর 1 মিটার সমান কত হয় বলো, 100 সেন্টিমিটার। তাহলে আমি যদি ভ্যালু পুট করতাম, তাহলে 1 কেজি মানে কত বলতাম বলো, 1000 গ্রাম। ঠিক আছে, আর 1 মিটার সমান কত, 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার হোল টু দি পাওয়ার কি বললাম বলো, -3। তাহলে এখান থেকে যেটা অ্যান্সার আসে দেখো 13.6। আচ্ছা, এখানে কি আছে বলো, 1000 আছে, এখানে গ্রাম, আর এখানে সেমি কিউ। দেখো এটা আমি বলে দিচ্ছি, তাহলে 1 গ্রাম, এটা যেমন আছে তেমন লিখো, কাটলাম না, 1 সেমি কিউ।
আচ্ছা দেখো N2 1000 1000 গ্রাম। আর একে সিম্পলি কি লিখতে পারি দেখো, এখানে দেওয়া আছে দেখো, সবাই বেসিক বেসিক বলে যাচ্ছি, -3, তার মানে কি লিখতে হবে বলো, 10⁻⁻6। তাহলে সিম্পলি লিখে কি লিখতে হবে বলো, 10⁻⁻6 সেমি টু দি পাওয়ার -3। দেখো এইগুলো এগুলো কি হয়ে যাবে, গ্রাম গ্রাম সবাই সেমিকিউ সেমিকিউ কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে N2 যেটা সিম্পলি পাবো 13.6। দেখো এই সাইডে করছি কারণ নিচে আর জায়গা নেই, তাহলে আমি এই সাইডে করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখান থেকে যে ক্যালকুলেশন পাচ্ছি, তাহলে N2 সিম্পলি পাবো বলো কত, এই দিকে কত আছে 13.6, ঠিক আছে 13.6। আর দেখো এইদিকে 1000 10⁻⁻6 আছে, তাহলে নিচে কত নামবে বলো, 1000 ইন্টু 10⁻⁻6, ঠিক আছে। তাহলে N2 হবে 13.6, উপরে উঠে গেলে কত হয়ে যাবে বলো, 10⁻6, আর 1000 মানে লিখতে পারি 10⁻3। তাহলে এখানে এইটা তিনটে কেটে যাবে, তাহলে N2 সিম্পলি আসবে 13.6 ইন্টু 10⁻3। আর N2 মানে লিখতে পারি 13.6 10⁻3 মানে কত বলো, 1000, একটা দুটো তিনটে, তাহলে গুণ করে দাও। তাহলে N2 কত হবে বলো, 13,600। দেখো N2 ভ্যালু কত পেয়ে গেলাম বলো, 13,600 পেয়ে গেলাম। তাহলে আমার এটা নতুন সিস্টেমে গেলাম, নতুন সিস্টেমে যে আমি কি কার ভ্যালু পেয়ে গেলাম বলো, N2 ভ্যালু কি হয়ে গেলাম বলো, পেয়ে গেলাম। তাহলে দেখো N2 ভ্যালু আমি লিখতে পারি সিম্পলি 13,600। তাহলে আমার যে পুরোনো সিস্টেমে ছিল 13.6 গ্রাম পার কি বলছিলাম বলো, সেমি কিউ। তাহলে নতুন সিস্টেমে কত চলে আসবে, তাহলে ডেন্সিটি চলে আসবে 13,600 কেজি পার মিটার কিউব। আশা করছি বন্ধুরা কনসেপ্টটা বুঝতে পেরেছে। আমি কিছুই করলাম না, আমরা কি করলাম বলো, শুধুমাত্র একটা ইউনিটে কি করলাম বলো, চেঞ্জ করলাম। তাহলে আমি দেখো এখানে N1 আমার কি ছিল, এই পদ্ধতিতে ছিল, আর N2 কোন পদ্ধতি ছিল, নতুন পদ্ধতিতে। আর নতুন পদ্ধতিতে ভরকে কিসে করা হচ্ছে, কেজিতে, আর দৈর্ঘ্য কি করা হচ্ছে বলো, মিটারে। তাহলে এই N2 যে ভ্যালুটা পাবো আমি নতুন পদ্ধতিতে পাবো। এবার কেজিকে আমি কি করেছি, সেমিতে চেঞ্জ করেছি, দিয়ে ক্যালকুলেশন করেছি, দিয়ে কার ভ্যালু পেয়ে গেছি বলো, N2 ভ্যালু পেয়ে গেছি। যেমন N1 এর ভ্যালু কত পেয়েছিলাম বলো, 13.6, তখন তার ইউনিট কত ছিল, গ্রাম পার সেমি কিউ। এবারে আমি N2 কে যে ক্যালকুলেশন করছি, N2 কে কিসে ক্যালকুলেশন করছি, কেজি আর মিটারকে ক্যালকুলেশন করছি। তাহলে N2 যে ভ্যালু পেয়েছি কত বলো, 13,600। তাহলে এর ঘনত্ব কত হবে, 13,600 কেজি পার মিটার কিউব। আশা করছি বুঝতে পেরেছো। দেখো তাহলে আমাদের এটা 1 নম্বর কোশ্চেন ছিল। তাহলে 2 নম্বর কোশ্চেন সিমিলারলি এরকম একটা কোশ্চেন সলভ করবো দেখো ইজিলি। তারপর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, ওই হোমওয়ার্কটা করবে। আর যে প্রবলেমগুলো করাচ্ছি আর এগুলো যদি আন্ডারস্ট্যান্ডিং করতে অসুবিধা হয় কমেন্টে জানাবে, তাহলে আমি আরেকবার রিপিট করে দেবো। আশা করছি অসুবিধা হবে না। আর তুমি যদি এই সিরিজটা কন্টিনিউ দেখতে থাকো, তোমার ফিজিক্সের প্রতি প্রেম আসবে, এইটুকু শিওর। দেখো বন্ধুরা আমার কাছে তো ডিজিটাল বোর্ড নেই, যতটুকু পাচ্ছি সাহায্য করার চেষ্টা করছি। তোমরা যদি একটু সাপোর্ট করো তো একদিন এই যে চ্যানেলটায় পড়াচ্ছি গ্রোথ হবে ইনশাল্লাহ। দেখো এবারে সেকেন্ড কোশ্চেন বলছে, বলছে 1 নিউটন ইকাল টু হাউ মাচ ডাইন। তার মানে এখানে কার ভ্যালু বার করতে হবে, এন এর ভ্যালু বার করতে হবে। আর আমরা ছোটবেলা থেকে পড়ে আসি যে 1 নিউটন ইকাল টু কোথায় বলো, 10⁵ ডাইন। এগুলো আমি এখন ফিজিক্যাল সিগনিফিকেন্সে যাচ্ছি না, পরে যখন 1 ডাইমেনশনাল মোশন শুরু করবো এরপরে নেক্সট চ্যাপ্টার। আর এই চ্যাপ্টার আমি এখনো আর একটা ক্লাস নেবো, যেটা হচ্ছে ত্রুটি নির্ণয় করা। তো আপাতত দেখো এই কোশ্চেনটা করছি, 1 নিউটন ইকাল টু এন ডাইন, মানে এন এর ভ্যালু কত হবে, 10⁵ হবে। আর এটা আমাকে ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে প্রমাণ করতে হবে। ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে কি করতে হবে বলো, প্রমাণ করতে হবে। তাহলে তার আগে আমি আগের দিনে তোমাদেরকে আমি কি দেখেছিলাম যে এফ ইকাল টু কি হয় বলো, দেখো এফ ইকাল টু কি হয় বলো, ভর ইন্টু ত্বরণ, এম ইন্টু এ। আচ্ছা এ ইকাল টু কি হয় বলো, ভর বেগের পরিবর্তন, তাহলে ডেল ভি বাই টি। আর ভি ইকাল টু কি হয় বলো, ডেল এস বাই টি। তাহলে ভি এর যে মাত্রা হয় দেখো, এস হচ্ছে সরণ, সরণের মাত্রা এল হয়, আর টাইমের মাত্রা টি হয়। তাহলে L⁻⁻1 হয়ে গেল। আর দেখো তাহলে এই বেগের মাত্রা কি পেলাম বলো, L⁻⁻1। তাহলে এখানে বসাও L⁻⁻1, আর টি এর মাত্রা টি হয়। তাহলে এ ইকাল টু সিম্পলি কোথায় গেল বলো, L⁻⁻1। আর এম এর মাত্রা এম, তাহলে এফ এর যে মাত্রা হবে কত হবে বলো, L⁻⁻2। কোথায় গেল বলো, এফ এর মাত্রা কত গেলো, M⁻⁻2। তাহলে আমি এটা সিম্পলি দেখালাম যে এফ এর মাত্রা কিভাবে বার করলাম। কারণ এফ ইকাল টু কি হয় বলো, বল ইকাল টু ভর ইন্টু ত্বরণ, ত্বরণ ইকাল টু কি হয়, বেগ বাই সময়, বেগ ইকাল টু কি হয়, সরণ বাই সময়। তাহলে সরণের মাত্রা এল হয়, সময়ের মাত্রা টি হয়। তাহলে বেগের মাত্রা L⁻⁻1 হবে। এখানে বেগের মাত্রা বস করালাম L⁻⁻1, আর টি এর মাত্রা টি হয়। তাহলে উপরে উঠে দিলে কত হবে বলো, L⁻⁻2। তাহলে এখান থেকে আমি যে বলের মাত্রা পেলাম mL⁻²। তাহলে এবারে সেম ক্যালকুলেশন লাগাবো। দেখো তাহলে বলবো N1 mL⁻²।
আচ্ছা এন টু এম এল টি টু দি পাওয়ার -2, এটাকে ধরে নাও এইদিকে এন ওয়ানের মান বললাম 1, তার মানে এটা নিউটন মানে এসআই ইউনিট হবে, তাহলে এম এর মান এখানে কত হবে বলো 1 কেজি হবে। আচ্ছা এল এর মান কত হবে 1 মিটার হবে। আর সেকেন্ডের মান যেহেতু দেখো সেকেন্ডের যে ইউনিট মিটার টাইমের যে ইউনিট হয়, টাইমের কি ইউনিট হয় বলো এসআই আর সিজিএস ইউনিট, এখানেও সেকেন্ড হয়। আর সিজিএস ইউনিট কত হয় বলো সিজিএস ইউনিট তো সেকেন্ড হয়, তাহলে এখানে আমি সিম্পলি এসি লিখবো, তাহলে 1 সেকেন্ড ইনভার্স। আচ্ছা আমাকে এন টু বার করতে হবে, তাহলে দেখো তাহলে আমি এখানে যাচ্ছি, তাহলে এখানে লিখবো 1 গ্রাম, এখানে কত লিখবো বলো 1 সেন্টিমিটার, আর এখানে কি লিখবো বলো 1 সেকেন্ড টু দি পাওয়ার -2, এখানেও সেকেন্ড টু দি পাওয়ার কি লিখবো বলো -2। এবারে দেখো তাহলে আমাকে ইনটুর ভ্যালু বার করতে হবে, তাহলে দেখো 1, আচ্ছা 1 কেজি মানে কত লিখতে পারি বলো, মানে লিখতে পারি 1000 গ্রাম। আচ্ছা 1 মিটার মানে কত লিখতে পারি বলো 100 সেন্টিমিটার, আর এটা আপাতত এখানে কেটে দাও, তাহলে এখানে হয়ে যাবে n2 ইকাল টু 1 গ্রাম ইকাল টু, যদিও ইউনিট কাটে না তাও আমি দেখাচ্ছি কাটার জন্য যাতে বুঝতে পারো, তাহলে এখানে গ্রাম গ্রাম সেমি সেমি কি হয়ে যাবে বলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে সিম্পলি দেখো এই n2 ইকাল টু যেটা পাবো 1000 ইন্টু 100, তাহলে n2 দেখো তাহলে একটা 3টে শূন্য, আর এখানে 2 শূন্য, তাহলে 5টা হবে, 3টে 4টে 5টা, আর একে সিম্পলি কত লিখতে পারি বলো 10 টু দি পাওয়ার 5, ঠিক না? মানে মনে করো আমি বললাম 10 টু দি পাওয়ার 3, মানে একের পিছনে কটা শূন্য, একটা দুটো তিনটে, আর 10 টু দি পাওয়ার 4 মানে কত বলো কটা শূন্য, চারটে, একটা দুটো তিনটে চারটে, সিমিলারলি 10 টু দি পাওয়ার 5 মানে কটা শূন্য, পাঁচটা, একটা দুটো তিনটে চারটে 5টা, আর এটাই করেছি দেখেন কটা শূন্য আছে, একটা দুটো তিনটে চারটে 5টা, তাহলে এন টু ইকাল টু কত লিখতে পারি বলো 10 টু দি পাওয়ার 5, তাহলে দেখো এন টুর যে আমার ভ্যালু এসছে কত এসছে বলো 10 টু দি পাওয়ার 5, আর এন ওয়ানের ভ্যালু কত ছিল 1, মানে আমি এখান থেকে বলতে পারি যে 1 নিউটন, আর এটাই তো হচ্ছে n2 পেয়েছি, আর এর ভ্যালু কত হলো 10 টু দি পাওয়ার 5, তাহলে 1 নিউটন ইকুয়াল কত পেলাম বলো 10 টু দি পাওয়ার 5 ডাইন। আশা করছি কোশ্চেন বুঝতে পেরেছো। তো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি করবে, যে একটা সিম্পল কোশ্চেন বললাম 1 জুল, কোশ্চেন হচ্ছে দেখো এটা হোমওয়ার্ক দিলাম করবে সবাই, তাই 1 জুল ইকুয়াল টু n আর্ক বাই ডাইমেনশনাল অ্যানালাইসিস। দেখো সিমিলারলি যখন আমরা এখানে পড়েছিলাম যে 1 নিউটন ইকুয়াল 10 টু দি পাওয়ার 5 ডাইন হয়, সিমিলারলি আমি জানি বলো 1 জুল ইকুয়াল কত হয় 10 টু দি পাওয়ার 7, আর তাহলে এই n এর মান কত হবে, n এর মান কত হবে বলো 10 টু দি পাওয়ার 7, আর তোমাকে এটা কি করতে হবে সিম্পলি ডাইমেনশন অ্যানালাইসিস সম্বন্ধে প্রমাণ করতে হবে। তাহলে দেখো ডাইমেনশন অ্যানালাইসিস সম্বন্ধে তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, আর তুমি কন্টিনিউ লেকচারগুলো ফলো করতে থাকো বন্ধুরা, অনেক কিছু জানবে, আর আমি যতটুকু জানি নিজের কনসেপ্ট সব দিয়ে যাবো, আর আস্তে আস্তে তোমাকে ফিজিক্সের ফিজিক্যাল কনসেপ্টে নিয়ে যাবো, যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার। দেখো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কি হয়, যত ফিজিক্সের থিওরি আছে আমরা না পড়ে কি করি এই চ্যাপ্টারে ইনক্লুড করে দেয়, এই জন্য কিছু কিছু কনসেপ্ট বুঝতে কি হয় অসুবিধা হয়। আপাতত তুমি আমি যেগুলো বলছি যেমন বললাম ধরো বল ইকুয়াল টু কি হয় ভর ইন্টু ত্বরণ, এগুলো তুমি আপাতত মুখস্থ করলাম যে কিভাবে মাত্রা ডাইমেনশন বার করলাম, এর পরে নেক্সট চ্যাপ্টারে আমরা এইসব ইকুয়েশনগুলো পড়বো, তোমার আরো জানতে সুবিধা হবে। আপাতত আমরা কিছু ইকুয়েশন লিখবো আর এগুলো স্টাডি করবো, তাহলেই বুঝতে পেরে যাবে। চলো আরো কোশ্চেন সলভ করি, আরো তাহলে তোমার কনসেপ্ট হবে ক্লিয়ার হবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন করা যাক। দেখো প্রবলেমগুলো যেগুলো করাচ্ছি কনসেপ্ট তোমার একবারে বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার হয়ে যাবে। আমি সোজা প্রবলেম নিচ্ছি, কঠিন প্রবলেম নিচ্ছি, মডারেট প্রবলেম নিচ্ছি, সব ধরনের প্রবলেম করাচ্ছি না। তাহলে বলছে বন্ধুরা বলছে দ্য ইকুয়েশন অফ এ পার্টিকেল উইথ রেসপেক্ট টু টি, মানে টি এর সাপেক্ষে একটা ইকুয়েশন দেওয়া আছে ভি ইকাল টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি। দেখি কি বলতে বলেছে, কি বলতে বার করতে বলেছে, বলছে ফাইন্ড দ্য ডাইমেনশন অফ এ বি অ্যান্ড সি। তার মানে এ ডাইমেনশন বার করতে বলেছে, বি এর ডাইমেনশন বার করতে বলেছে, আর সি এর ডাইমেনশন বার করতে বলেছে। দেখো ভি অ্যাকচুয়ালি হচ্ছে ভেলোসিটি, কি বললাম বলো ভি হচ্ছে ভেলোসিটি। তাহলে দেখো তাহলে এইটা যদি ভেলোসিটি হয় তাহলে এটাও কি হবে বলো এটাও ভেলোসিটি হবে, আর এই পুরো জিনিসটাও ভেলোসিটি হবে। মানে বলতে কি চাইলাম দেখো 1 কেজি ইকুয়াল টু 2 নিউটন প্লাস 3 জুল তুমি যোগ করতে পারবে না, কারণ সমজাতীয় রাশি যোগ করতে পারি, তাহলে 1 কেজি ইকাল টু বলতে পারি ধরো হাফ কেজি প্লাস কত বললাম বলো হাফ কেজি। দেখো এখানেও কেজি আছে এখানেও কেজি আছে, তাহলে সিমিলারলি এটাও ভেলোসিটি হবে এটাও ভেলোসিটি হবে, আর এই পুরো জিনিসটা ভেলোসিটি হবে, তবেই তো যোগ করতে পারবো। তাহলে এখান থেকে বলতে পারি ভি এর যে মাত্রা হবে ভি এর মাত্রা ইকাল টু কার মাত্রা বলতে পারি বলো এ টি এর মাত্রা, তাহলে এ টি এর মাত্রা, ঠিক আছে।
দেখো তাহলে ভি এর মাত্রা কি হয় বলো, একটু আগে বললাম এল টু দি পাওয়ার -1, ঠিক আছে। তাহলে এর মাত্রা বার করতে হবে, আর টি এর মাত্রা, টাইমের মাত্রা কি হয় বলো, টি হয়। তাহলে দেখো তাহলে এর যে মাত্রা হবে এল টু দি পাওয়ার -1 ডিভাইড বাই টি। তাহলে সিম্পলি কত হয়ে গেল বলো, এল টু দি পাওয়ার -2। তাহলে 1 নম্বর কোশ্চেন উত্তর হয়ে গেল। তাহলে এর যে মাত্রা পেলাম কত পেলাম, সিম্পল বলবো এল টু দি পাওয়ার -2। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। এবারে কি দেওয়া আছে দেখো, বলছে বি এর মাত্রা আর সি এর মাত্রা বার করো, ঠিক আছে। বন্ধুরা তুমি একটা জিনিস ভেবে দেখো, আচ্ছা এখানে যেমন 1 কেজির সাথে 1 কেজি রাশি যোগ করতে পারবো, সিমিলারলি এখানে টাইম আছে, আর তাহলে সিকেও কি হতে হবে, টাইম হতে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম টি এর মাত্রা আর সি এর মাত্রা কি হবে বলো, সমান হবে। তাহলে টি এর মাত্রা কি হবে বলো, টি, তাহলে সি, তাহলে সি এর মাত্রা সিম্পলি কত আসবে বলো, টি আসবে। তাহলে সি এর মাত্রা সিম্পলি কত পেলাম বলো, টি পেলাম। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমি এখানটা একটু মুছে দিচ্ছি। দেখো এবারে লাস্ট যেটা বার করতে পারছি কার মাত্রা বলো, বি এর মাত্রা বার করতে পারছি। বলো বন্ধুরা কিভাবে বার করবো, এই মাত্র করলাম। দেখো তাহলে এটা যদি পুরোটা বেগের মাত্রা হয়, এটাও কার মাত্রা হবে বলো, বেগের মাত্রা হবে। তাহলে আর টি এর মাত্রা সি এর মাত্রা কি হবে বলো, একই হবে। তাহলে আমি আমি বলতে পারি তাহলে ভি ইকাল টু, যেটা বলতে পারি বি বাই টি প্লাস সি এর মাত্রা। তাহলে দেখো এই টি এর মাত্রা সি এর মাত্রা একই, তাহলে ভি এর মাত্রা কি হবে বলো, এল টু দি পাওয়ার -1। তাহলে এটাকে তুমি বি লিখো, তাহলে বি এর মাত্রা বার করতে হবে। আর এটাকে কি লিখবো বলো, টি এর মাত্রা টি লিখবো। কারণ যোগ করলে দেখো এটা কি আছে বলো বন্ধুরা, টি প্লাস সি আছে। আর এই মাত্রা বললাম টি এর মাত্রা সি এর মাত্রা কি হবে, একই হবে, মানে টি হবে। তাহলে এর মাত্রা যদি টি হয়, এর মাত্রা কি হবে, টি হবে। তাহলে টি হবে। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এল টু দি পাওয়ার -1 ইন্টু টি, আর টি টু দি পাওয়ার -1 টি গুণ করলে কত হবে, টি টু দি পাওয়ার 0 হবে। টি টু দি পাওয়ার 0 মানে সিম্পলি কত, 1। তাহলে আমি বি এর যে মাত্রা সিম্পলি পাবো কত বলো, এল পাবো। বুঝতে পেরেছো। তাহলে এর মাত্রা কত পেলাম বলো, এল টু দি পাওয়ার -2। বি এর মাত্রা কত পেলাম, এল পেলাম। আর সি এর মাত্রা কত পেলাম, টি পেলাম। এবার তুমি যদি আলাদা সেন্সে ভাবো, উত্তরটা অনেক ইজি চলে আসতো। কেন চলে আসতো দেখো, এই যে এখানে আমার ভি আছে, ভি এর মাত্রা কত বলো, এল টু দি পাওয়ার -1। আচ্ছা তুমি টি এখানে তুমি ভ্যালু বসাও, এখানে টি এর মাত্রা টি বসাবো। তাহলে আমার যদি এল টু দি পাওয়ার -1 আসতো, তাহলে একে এল টু দি পাওয়ার -2 দিয়ে গুণ করতে হতো, তবেই তো এল টু দি পাওয়ার -1 আসতো না। তার মানে এখানে সিম্পলি কম্পারিজন করতে বলতে পারি এর মাত্রা কত বলে, এল টু দি পাওয়ার -2। এবার মজার জিনিসটা দেখো, তাহলে এটাও বেগের মাত্রা হবে। আচ্ছা এটা যদি টাইমের মাত্রা হয়, এটাও যদি টাইমের মাত্রা হয়, তাহলে নিচে কি আছে বলো, টি আছে। তাহলে আমাকে আসতে হবে এল টু দি পাওয়ার -1। তাহলে আমাকে বি এর মাত্রা অবশ্যই এল হতে হবে, তবেই তো এল টু দি পাওয়ার কি হবে বলো, -1 হবে। দেখো তুমি চাইলে এইভাবে কি করতে পারো বলো, সলভ করতে পারো। এরপরে কোশ্চেনটা কি বলেছে দেখো, যে ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ সিম্পল হারমোনিক মোশন বাই ডাইমেনশন অ্যানালাইসিস। দেখো তার আগে আমি কিছু বেসিক কনসেপ্ট বলে দিই, বলছে টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি কি জিনিস। মনে করো এটা আমি বললাম সান বললাম, আর এটা পৃথিবী বললাম। আমি এই এক্সাম্পলটা যদিও হামেশাই সবসময় নিয়ে থাকি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এটা এ বিন্দু মনে করো, তাহলে একটা পার্টিকেল এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার কোন বিন্দুতে ফিরে আসবে বলো, এ বিন্দুতে ফিরে আসবে। আর এর সময় লাগে কতদিন, 365 ডেজ। তাহলে পৃথিবী এক বিন্দুতে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগে, তার সময়কাল কত, 365 দিন। টাইম পিরিয়ড সেটাই বলছে, যে এক বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগবে তাকে কি বলা হচ্ছে, টাইম পিরিয়ড। আর বাংলায় বলে পর্যায়কাল। কি বলে বলো, পর্যায়কাল। দেখো এর কি বার করতে বলেছে, ডাইমেনশন অ্যানালিসিসের মাধ্যমে এর ইকুয়েশন বার করতে বলেছে। দেখো যে পর্যায়কাল যেটা হয়, বলি টি প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এ ধরলাম, টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার বি ধরলাম, আর টি প্রপোর্শনাল টু জি টু দি পাওয়ার সি ধরলাম। কারণ পর্যায়কালে যখন আমরা সিম্পল হারমোনিক মোশন যে পড়বো, সেই সময় যে আমরা এই ইকুয়েশনগুলো ভালো করে বুঝতে পারবো, আপাতত ধরেলাম। কারণ যখন মনে করো একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলাম মানে এইভাবে একটা পেন্ডুলাম আছে, ধরো এইভাবে দুলছেও। আর সবসময় যে টাইম পিরিয়ড একটা বৃত্তাকার পথ হবে এরকম কোনো কারণ নেই। টাইম পিরিয়ড কাকে বলছে, এক বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগে তাকে কি বলা হচ্ছে, পর্যায়কাল। তাহলে মনে করো এইভাবে একটা পেন্ডুলাম দুলছে, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে ও থেকে এ যাবে, ও থেকে এ থেকে ওয়ে আসবে, আবার ও থেকে বি যাবে, বি থেকে ওয়ে আসবে। দেখো এইভাবে এক বিন্দু থেকে যাত্রা করে বারবার যাওয়া আসা করবেই করবে না, তার মানে এর একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে। আর এই বস্তুর ভর কি ধরলাম বলো, এম। আর এর দৈর্ঘ্য কি ধরলাম বলো, এল। আর অভিকর্ষজ ত্বরণ জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ঠিক আছে না বস। তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন
সব এগুলো ডিটেলসে পড়বো, এগুলো বিরাট সুন্দর জিনিস, মানে অ্যাক্সেলারেশন যেগুলো হয়, মানে অনেক কিছু ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আছে, তুমি আস্তে আস্তে সব জানতে থাকবে। তো আপাতত যেহেতু এটা দেখো প্রথম চ্যাপ্টার, তাহলে আমার নতুন নতুন ইকুয়েশন পাচ্ছি, তুমি ধরে নাও তাহলে এই ভর মানে কি, এই যে পেন্ডুলামটা যেটা দুলছে, দেখবে ঘড়ি থাকে না, ঘড়ি টিট 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 করে না, ঘরের মধ্যে যেগুলো থাকে, দেখবে এরকম করে ঢং 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 করে বাজে, ওইটাকে পেন্ডুলাম বলা হয়। তাহলে এই পেন্ডুলাম দেখো এবার নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে কি হবে, এবার দুলতে থাকবে কি থাকবে না। তাহলে এই পেন্ডুলামের যে একটা ছোট্ট পড়া বল থাকে, ওই বলটার একটা ভর থাকবে থাকবে না। আর এই বলটাকে একটা সুতোর সাহায্যে কি থাকে, ঝুলানো থাকে, আর এই সুতোর দৈর্ঘ্যটাকে বলছি এল। আর এম কি, ওই হচ্ছে পিণ্ডটার ভর। আচ্ছা জি কি, অ্যাক্সেলারেশন। তাহলে এই তিনটাকে দেখো তোমরা যখন ক্লাস 9-এ পড়ো, দেখবে এক্স প্রপোর্শনাল টু ওয়াই লিখি, এক্স প্রপোর্শনাল টু জেড লিখি, তাহলে এটাকে একসাথে লিখতে পারি কি বলো, এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড। আর একটা যখন আমি সমান চিহ্ন দিই কি লিখতে পারি বলো, কে ওয়াই জেড। বেসিক বেসিক দেখো সব জিনিস পড়ছি, তুমি ধ্যান দিতে থাকলে তুমি আরামসে শিখে যাবে, তোমাকে বেসিক বেসিক জিনিস আমি সব শিখে যাবো। দেখো তাহলে এই তিনটাকে আমি একসাথে মার্চ করতে লিখতে পারি, তাহলে টি প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার পি, আর জি টু দি পাওয়ার সি। তাহলে এবারে সমান চিহ্ন তাহলে একটা কনস্ট্যান্ট করো, তাহলে কে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, আর জি টু দি পাওয়ার সি। এবারে দেখো এ আর বি আর যদি সি এর মান জেনে যায়, তাহলে আমি বলতে পারবো যে টাইম পিরিয়ডের সাথে আমার ভর, দৈর্ঘ্য আর জি এর সাথে সম্পর্ক কি। জি দৈর্ঘ্য মানে কি, যে বিন্দু থেকে সুতোর সাহায্যে এই পিণ্ডটাকে ঝুলানো আছে তার দৈর্ঘ্য। এবারে দেখো এক্স প্রপোর্শনাল টু ওয়াই মানে কি, মানে এক্স এর সাথে ওয়াই কি পরিবর্তিত হলো, সমানুপাতে। আমি বললাম এক্স প্রপোর্শনাল টু 1/y মানে কি, এক্স এর সাথে ওয়াই কি হচ্ছে, ব্যস্ত অনুপাতে পরিবর্তন হচ্ছে। আমি বললাম ধরো এক্স প্রপোর্শনাল টু 1/√y মানে কি, মানে এক্স ওয়াই এর সাথে ব্যস্ত অনুপাতে পরিণত হচ্ছে, কিন্তু বর্গমূলের ব্যস্ত অনুপাতে। সিমিলারলি বললাম বলো এক্স প্রপোর্শনাল টু √y মানে কি, বলবো এক্স ওয়াই এর সাথে সমানুপাত হচ্ছে, কিন্তু বর্গমূলের সাথে সমানুপাত, নট শুধু সমানুপাত, মানে এখানে বর্গমূল চিহ্নটা, এখানে বর্গমূল আছে। সিমিলারলি এ বি এর সি একটা কোনো একটা মান আসবে, সে কারণে আমি কি করতে পারবো, উল্লেখ করতে পারবো। চলো এটাকে সলভ করা যাক। তো বন্ধুরা ভালো লাগছে নিশ্চয়ই, ভালো লাগছে, মজায় মজায় পুরো ফিজিক্স বিরাট ইন্টারেস্টিং সাবজেক্ট। দেখো তাহলে আমি এই দিকটা মুছে দিলাম। তাহলে এবারে দেখো আমরা ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে কি করতে বলেছে বলো, বার করতে বলেছে। দেখো সিম্পলি কিভাবে ডাইমেনশন অ্যানালাইসিস বার করবো, তাহলে এই দিকে দেখো টি আছে, তাহলে দেখো আমি তাহলে একে সিম্পলি লিখতে পারি এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0 আর টি টু দি পাওয়ার 0। কেন করলাম দেখো, টি টু দি পাওয়ার 1 লিখো, কারণ টি এর মাত্রা লিখতে হবে। আচ্ছা এম টু দি পাওয়ার 0 মানে কত হবে বলো, 1 হবে। আচ্ছা এল টু দি পাওয়ার 0 মানে কত হবে, 1 হবে। তাহলে সিম্পলি আমার টি টু দি পাওয়ার টি চলে আসবে, আর কে কনস্ট্যান্ট, তাহলে কে এর আমি কোনো মাত্রা থাকে না, তাহলে এম এর মাত্রা তাহলে কত হবে বলো, এম টু দি পাওয়ার এ হবে। আচ্ছা তাহলে বলো এল এর মাত্রা কত হবে বলো, এল এর মাত্রা হবে এল টু দি পাওয়ার, এটা কি হয়ে যাবে বলো, বি হয়ে যাবে। আর জি এর মাত্রা কত হয়ে যাবে বলো, দেখো জি মানে হচ্ছে ত্বরণ, আর ত্বরণের মাত্রা এই মাত্র বললাম কি হয় বলো বন্ধুরা, এল টু দি পাওয়ার -2। তাহলে এই আমরা যদি এই ভ্যালুটা এখানে পুট করি, তাহলে কি হবে বলো, এল টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার সি। এবারে দেখো তাহলে এম টু দি পাওয়ার 0 একটু ক্যালকুলেশন করা, একটু টু দি পাওয়ার 1, তাহলে এটা এম টু দি পাওয়ার এ হবে, এটা এল টু দি পাওয়ার বি হবে, আর এটা কত হবে বলতে পারবো, সি আছে, মানে এল টু দি পাওয়ার সি আর টি টু দি পাওয়ার -2c। এতটা পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? দেখো এবার দেখো এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1, তাহলে এটা এম টু দি পাওয়ার এ হবে। আচ্ছা এখানেও এল আছে, এখানেও এল আছে, তাহলে এটা কি হয়ে যাবে বলো, সিম্পলি যোগ হয়ে যাবে। তাহলে এল টু দি পাওয়ার কোথায় গেলো বলো, বি প্লাস সি, আর এটা কোথায় গেলো বলো, টি টু দি পাওয়ার -2c। এবার দেখো ডান পক্ষ আর বাম পক্ষ কি করবো, তুলনা করবো, যেহেতু সমান। তাহলে দেখো এখানেও এম আছে, এখানেও এম আছে, আর এখানে এ আছে, আর এখানে 0 আছে, তাহলে এর ভ্যালু কত আসবে বলো, সিম্পলি 0। আচ্ছা এখানেও 0 আছে, আর এখানে বি প্লাস সি আছে, তাহলে বি প্লাস সি কাল বন্ধুরা সিম্পলি কত আসবে, 0 আসবে। তাহলে বি কাল কি বলতে পারি বলো, -c। আচ্ছা এখানে কত আছে বলো, -2c, আর এখানে 1 আছে, তাহলে -2c কাল কত আসবে বলো, 1। তাহলে সি কাল কত পেয়ে গেলাম বলো, হাফ। আচ্ছা সি কাল যদি হাফ পাই, আর এই ভ্যালুটা যদি এখানে পুট করি, তাহলে ভি এর ভ্যালু কত পাবো বলো, প্লাস হাফ। তাহলে দেখো আমি যে ভ্যালুগুলো পেলাম, তাহলে এ ইকাল টু 0 পেলাম, বি ইকাল টু হাফ পেলাম, আর সি ইকাল টু কত পেলাম বলো, -হাফ। এবার এই ভ্যালুগুলো যে মেন ইকুয়েশনটা লিখেছিলাম ওইখানে পুট করে দেবো। দেখো বন্ধুরা একটা জিনিস বোঝানোর জন্য আমি কত কিছু বেসিক পড়ছি, আর কম সময়ে আমি অনেক কিছু জিনিস বলে দিচ্ছি, তাহলে তোমরা ফলো করো, তাহলে ফিজিক্সের এ টু জেড কনসেপ্ট হয়ে যাবে, শিখে যাবে আশা করছি। দেখো যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর আমি কন্টিনিউ দেখতে থাকো, তোমার উপকার হবেই। তাহলে দেখো এবারে আমি যে এই মেন ইকুয়েশনটা লিখেছিলাম, তাহলে এখানে লিখো টি ইকাল টু কে ইন্টু এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, আর জি টু দি পাওয়ার সি। ঠিক আছে তাহলে টি, আচ্ছা কে, আচ্ছা এম টু দি পাওয়ার এ, আচ্ছা এর ভ্যালু কত পেয়েছি বলো, এর ভ্যালু 0 পেয়েছি, তাহলে এম টু দি পাওয়ার 0 হয়ে গেল। আচ্ছা এল টু দি পাওয়ার বি, বি বি কত পেয়েছি বলো, হাফ পেয়েছি, তাহলে এখানে হাফ লিখলাম। আচ্ছা জি, আর সি এর ভ্যালু কত পেয়েছি বলো, সি এর ভ্যালু পেয়েছি -হাফ, তাহলে পুট করো, তাহলে -হাফ। এবারে দেখো তাহলে টি ইকাল টু, তাহলে কে এম টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 1 হবে।
আর এল টু দি পাওয়ার হাফ মানে আমি সিম্পলি রুট এল লিখতে পারি। আর এটা কি লিখতে পারি বলো, 1/√g। এবারে বলবে কিভাবে এনে, দেখো এগুলো বেসিক বেসিক জিনিস জানতে হবে। মনে করো n রুট এক্স আছে, তাহলে কি সিম্পলি কত লিখতে পারি বলো, এক্স টু দি পাওয়ার 1/n। তাহলে এরকম রুট ধরো এক্স আছে, কিছু নাই মানে 2 থাকে, তাহলে এক্স, তাহলে n এর জায়গায় 2 আছে, তাহলে এখানে 2 চলে আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি। তার মানে এক্স টু দি পাওয়ার হাফ মানে কি বলতে পারি বলো, রুট এক্স। সিমিলারলি এল টু দি পাওয়ার হাফ মানে কি বলতে পারি রুট এল। আর জি টু দি পাওয়ার মাইনাস হাফ মানে 1/√g, নিচে নেমে যাবে। তাহলে টি গেল সিম্পলি কি লিখতে পারবো, কে রুট L/g। এবারে যদি ভালো করে খেয়াল করে দেখো, আমি যে প্রথমে একে এম ধরেছিলাম যে এম এর সাথে এর পাওয়ারের সমানুপাতে পরিবর্তিত হয়, কিন্তু বাট আমি যে ইকুয়েশন পাচ্ছি এখানে এম কিছু পাচ্ছি না। তাহলে বলতে পারি সিম্পল হারমোনিক মোশনের যে পর্যায়কাল হয়, তাহলে এই পিণ্ডের ভরের সাথে কি করে বলো, নির্ভর করে না। তাহলে এইভাবে ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে আমি কি করতে পারবো বলো, ইকুয়েশন বার করতে পারবো। আর এই কে এর যে ভ্যালু আমরা এক্সপেরিমেন্টালি কি করতে পারবো বলো, বসাতে পারবো। তাহলে এক্সপেরিমেন্টালি কি করতে পারবো, পুট করতে পারবো। আশা করছি এতটা পর্যন্ত ফিজিক্স তো তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, যে কিভাবে ডাইমেনশন অ্যানালাইসিসের মধ্যে প্রবলেম আমরা সলভ করলাম, কিভাবে ভ্যালু বার করলাম, এবিসি এর ভ্যালু। তাহলে এরকম তোমার টাইপের যে প্রবলেম আসবে আমি সব ভ্যারাইটি টাইপের করে দিচ্ছি। চলো আরো কিছু প্রবলেম করা যাক, দিয়ে আজকের লেকচারটা কি করে দেবো বন্ধুরা। দেখো আজকের ক্লাসের এটাই আমাদের লাস্ট কোশ্চেন থাকবে। লাস্ট কোশ্চেন কি আছে, যে হাফ এম বি স্কোয়ার সমান এম জি এইচ। এই কোশ্চেনটা সলভ করার আগে আমি কিছু একটা কনসেপ্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এখানে একটা বস্তু আছে, বাস্তব উদাহরণ নাও, যে একটা মাটিতে একটা বল পড়েছিল, আর বস্তুটাকে তুমি আস্তে আস্তে এই উপরে তুলে দিলে। আচ্ছা, যখন উপর থেকে ছেড়ে দিবে বস্তুটা কি আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকবে, জোরে পড়তে থাকবে। তাহলে এবার হচ্ছে কেন পড়লো, মনে করো এটা গ্রাউন্ড ছিল, এর একটা ওজন কোন দিকে কাজ করে বলো, নিচের দিকে। তাহলে এই আমি যে এই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করি, তার মানে এখানে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। কেউ বললাম পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। বন্ধুরা এগুলো আরো অনেক ডিপে পড়বো, অনেক ডিপে। আপাতত আমি শুধুমাত্র সলভ করার জন্য যেটুকু কনসেপ্ট লাগা সেটুকু বলে দিচ্ছি। তাহলে এম জি এইচ, এম কি হচ্ছে বস্তুর ভর, তাহলে এম বললাম মাস অফ অবজেক্ট, মাস অফ দ্য অবজেক্ট। আচ্ছা, জি কি বললাম বলো, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। আচ্ছা এইচ কি, হাইট ফ্রম গ্রাউন্ড, এই ছবি অনুযায়ী রেফারেন্স পয়েন্ট, এটাকে আমি গ্রাউন্ড ধরেছি, আর এখান থেকে হাইট কত ধরেছি বলো, এইচ ধরেছি। তাহলে এখান থেকে কনসেপ্ট বুঝলাম, একটা বস্তু যখন পৃথিবীর উপর দিকে তুলবো, যদি এইচ হাইটে তুলি, তার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি হবে সেটা কত হবে বলো, এম জি এইচ। মনে করো এই যে পেনটা আমার কাছে আছে, এই পেনটাকে যদি আমি ছেড়ে দিই, পেনটা কোন দিকে পড়ে যাবে, নিচের দিকে পড়ে যাবে। কেন পড়ে যাবে, কারণ একে পৃথিবীর বিরুদ্ধে আমি খানিকটা তুলে রেখেছি, তার মধ্যে এর মধ্যে কি আছে বলে, একটা পোটেনশিয়াল এনার্জি আছে। তাহলে আস্তে আস্তে যখন ছেড়ে দেবো, এটা কি শক্তিতে পরিণত হবে, বুধ শক্তিতে। তার মানে এই একটা ভেলোসিটি পাবে, কি পাবে বলো, ভেলোসিটি পাবে। এবারে বন্ধুরা তোমরা একটা কমন কোশ্চেন বলো, তাহলে ধরো এই যত উপরে উঠবে এর মধ্যে স্থিতিশক্তি বেশি হবে, তাহলে এম জি এইচ। আচ্ছা যত নিচে নামবে এইচ এর মান কি হয়ে যাবে, কমে যাবে, মানে স্থিতিশক্তি কমে যাবে। আর যেহেতু শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাহলে এই স্থিতিশক্তিটা কমে কোথায় যাবে, বুধ শক্তিতে ট্রান্সফার হবে। তাহলে এরকম করতে হবে, যখন এই গ্রাউন্ডে আবার আসবে, তাহলে প্রথমে আমি গ্রাউন্ড থেকে উপরে তুলেছিলাম, তাহলে এই পয়েন্টে আমার স্থিতিশক্তি কি ছিল, বেশি, আর গতিশক্তি কত ছিল বলো, 0। তাহলে এই পয়েন্টে যখন আবার নিচে নামবে, এখানে গতিশক্তি কি হয়ে যাবে বলো, ম্যাক্সিমাম হবে, আর স্থিতিশক্তি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার ইকুয়েশন হচ্ছে কি হচ্ছে বলো, হাফ অফ এম ভি স্কয়ার, কি বললাম, এম জি এইচ। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা জানতে পারলাম, ঠিক আছে এই ইকুয়েশনটা কারেক্ট। এবারে এটা কি করব, ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে কি করব, সলভ করব। আমরা যখন পরবর্তীকালে কার্য ক্ষমতা শক্তি পড়ব, তখন এই কনসেপ্টগুলো আরো ডিটেলসে জানবো। আশা করছি এইটুকু তো বুঝতে পেরেছো। চলো ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে এটাকে প্রমাণ করে দিই। প্রথমে লিখো লেফট হ্যান্ড সাইড, কি বললাম বলো, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো, হাফ এম ভি স্কোয়ার। আর ভি এর মাত্রা এই মাত্রা খুব অনেকবার বার করেছি, এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আশা করি তোমার মুখস্থ হয়ে গেছে। আর এম এর মাত্রা কি হবে বলো, ক্যাপিটাল এম। তাহলে আর এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টে কোনো মাত্রা থাকে না, তাহলে এম এর মাত্রায় এম বসাবো, ভি এর মাত্রা ঠান্ডা লেগেছে বন্ধুরা, এল টু দি পাওয়ার মাইনাস তার স্কোয়ার লিখলাম, তাহলে এটা এম হলো, তাহলে এটা এল স্কোয়ার হলো, আর এটা কত গেলো বলো, টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে আমি আইতে মনে রাখবো যে গতি শক্তির যে মাত্রা হয়, মানে কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতি শক্তি, কাইনেটিক এনার্জি। তাহলে এনার্জির যে মাত্রা কোথায় বলো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এবারে এটা কার মাত্রা পেলাম বলো, হাফ এম ভি স্কোয়ারের মাত্রা পেলাম। সিমিলারলি এম জি এইচ এর মাত্রা যদি আমি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু দেখাতে পারি, তাহলে বলবো কি বলো, ইকুয়েশনটা কি আছে, ঠিক আছে দেখো আছে কিনা। তাহলে রাইট হ্যান্ড সাইড লিখো, রাইট হ্যান্ড সাইড
কি আছে বলো বন্ধুরা, এম জি এইচ। আচ্ছা জি মানে অ্যাক্সেলারেশন, এই মাত্রা কোথায় বলো, এল টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এম এর মাত্রা এম হয়, জি এর মাত্রা এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়। আর হাইট মানে কি, হাইট মানে একটা উচ্চতা মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কত হবে বলো, এল হবে। তাহলে এই যে জায়গায় এল বসিয়ে দেবো, তাহলে এল, তাহলে সিম্পলি কত হলো বলো, এম এল স্কোয়ার বা মাইনাস টু। দেখো ডান পক্ষ আর বাম পক্ষ কি হয়ে গেছে বলো, সমান হয়ে গেছে। তার মানে বলতে পারি এই কোশ্চেনটা কি আছে বলো, ঠিক। আচ্ছা দেখো অনেক প্রবলেম করলাম, অনেক বেসিক সম্বন্ধে বলেছি, অনেক নাম্বার সম্বন্ধে আইডিয়া দিয়েছি। এই তুমি যদি 4টে ক্লাস যদি সত্যি দেখে থাকো, তুমি দেখবে অনেক কিছু ফিল পেয়ে যাবে। তাহলে আস্তে আস্তে আমরা পুরো ফিজিক্স থেকে ফিল করব, নেচারের সাথে পুরো মিলিয়ে দেবো, লাইফের সাথে আমার জীবনের সাথে মিলিয়ে দেবো যে ফিজিক্স হচ্ছে একটা ন্যাচারাল ফেনোমেনা। আর বাস্তবে যেসব ঘটনাগুলো ঘটছে আমরা এগুলো কি করি, ইকুয়েশনের মাধ্যমে তুলে ধরি। তো তুমি যখন ইকুয়েশনকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে থাকবে, তোমার তখন ফিজিক্স খুবই সোজা লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট লেকচার আবার দেখা হবে। টাটা, বাই বাই।